পাইথন কম্পিউটিং। কথা হলো পাইথন কি, পাইথন কম্পিউটিং কেন, এই বিষয়ে আমি দু চারটে কথা বলবো। পাইথন একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, বাংলায় যাকে বলা যায় কম্পিউটার গ্রাহ্য ভাষা। অর্থাৎ আমরা যখন কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করাতে যাই তখন আমরা কিছু ইনস্ট্রাকশন দিই কম্পিউটারকে, অর্থাৎ কিছু নির্দেশ দিই, সেটা লিখিত আকারে, এবং সেটা কিছু লজিক বা যুক্তি ফলো করে পরপর পরপর ইনস্ট্রাকশন গুলো দিতে থাকি, যে কোনো ভাষাতে, যে কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজে। তো সেই ভাষা, সেই ইনস্ট্রাকশন গুলো এক জায়গায় করলেই হয় একটা প্রোগ্রাম বা কোড। তারপর যেটা হয় সেটা কম্পিউটারের একটা নির্দিষ্ট ভাষার করসপন্ডিং একটা কম্পাইলার থাকে, সেই কম্পাইলার কি করে দোভাষীর মতো কাজ করে। সে এই পাইথন মানে যে কোনো কম্পিউটিং ল্যাঙ্গুয়েজকে সে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে। আমরা ডিটেলে যাব না, এবং মেশিনকে দিয়ে কাজটা করায়, আবার আবার আমাদের ভাষাতে সেটা ফেরত দেয়। আমরা যদি বলি যে পাইথন কি একমাত্র কম্পিউটিং ল্যাঙ্গুয়েজ, না, এরকম অজস্র কম্পিউটিং ল্যাঙ্গুয়েজ আছে। যেমন ফোরট্রান, ফর্মুলা ট্রান্সলেশন, সবচেয়ে পুরনো ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম লিখে নাসা রকেট উৎক্ষেপণ করেছিল। তারপর সি, সি প্লাস প্লাস, সি শার্প, জাভা, জাভাস্ক্রিপ্ট, হাস্কেল, রুবি, আর, জুলিয়া, এরকম আধুনিক কালের প্রচুর প্রচুর কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আছে। কিন্তু প্রশ্ন হলো আমরা পাইথন কেন শিখব? তার আগে বলি, পাইথন যিনি আবিষ্কার করেছিলেন, প্রথম আবিষ্কার বলা যেতে পারে, মানে যিনি প্রথম ডেভেলপ করেছিলেন, তিনি হলেন এই লোকটি, গুইদো ভ্যান রজাম। আর পাইথন কোনো সাপের নাম নয় সেই অর্থে। আমরা যদিও লোগোটা পাইথন সাপ থেকেই তৈরি হয়েছে, কিন্তু সেটা একটা ভুল ধারণা থেকে তৈরি হয়েছে। গুইদো ভ্যান রজাম যখন পাইথন কম্পিউটিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছিলেন, শেষ হয়ে যাওয়ার পর, মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করানোর পর, তখন তার মনে হয়েছিল কি নাম দেবেন। তার খুব প্রিয় হচ্ছে ব্রিটিশ কমেডি সিরিয়াল পাইথন সার্কাস, মন্টি পাইথন সার্কাস, সেইখান থেকে নাম হলো পাইথন। এবং তারপরে এখন লোগোটা অবশ্য পাইথন সাপের সঙ্গেই দিয়েই করা হয়, সেই জন্যই বোধহয় এই পাইথন সাপটা প্রচন্ড অখুশি। এবং আজকে যে সো হু ইজ গুইদো ভ্যান রজাম সব খেয়ে দিচ্ছে আর কি, মজা করে লেখা করা হয়েছে কার্টুনটা। ওকে, কেন শিখবো আমরা পাইথন কম্পিউটিং? প্রথম কথা হচ্ছে আমাদের সকলেরই, আমার মনে হয়, কিছু না কিছু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শিখে রাখা উচিত এই যুগে। এটা একটা স্কিল ডেভেলপমেন্ট। শুধু তাই নয়, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শিখলে বোঝা যাবে যে এটা কত রকমের কাজে লাগতে পারে। তার থেকে বড় কথা হচ্ছে আমাদের থিঙ্কিং, আমাদের লজিক্যাল থিঙ্কিং, আমাদের লাইফস্টাইল সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে, সবকিছু পরিবর্তন হয়ে যেতে পারে এইরকম একটা কম্পিউটিং ল্যাঙ্গুয়েজ শিখলে। আর পাইথন শেখা খুব সহজ, সেই কারণে বোধহয় পাইথন এখনকার দিনে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে। আমি ল্যাঙ্গুয়েজ কথাটাই বারবার বলছি, মানে ভাষা সহজে, খুব সহজে শেখা যায়। তার কারণ হচ্ছে এই পাইথন দিয়ে লিখতে গেলে যে ধরনের সিনট্যাক্স দরকার হয়, সেই সিনট্যাক্স গুলো খুব মিনিমাল, খুব অল্প পরিমাণের সিনট্যাক্স। অর্থাৎ সামান্য কয়েকটা কিছু জানলেই অনেক অনেক কিছু প্রোগ্রাম লেখা যায়, জটিল কোনো ব্যাপার নয়। সেই জন্য যে কোনো শুরু যে করবে তার পক্ষে শেখাটা অত্যন্ত সহজ, খুব তাড়াতাড়ি শিখে যাবে। আর সব রকম মানে কম্পিউটার দিয়ে কি কি কাজ হয় সেটা আমরা এখন আর বলার দরকার নেই, আমরা প্রায় সকলেই জানি। একটা গেম খেলা থেকে শুরু করে, গেম ডিজাইন থেকে শুরু করে, রকেট উৎক্ষেপণ থেকে শুরু করে, মেডিকেল সায়েন্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যা কিছু হয়, সে থেকে শুরু করে সায়েন্টিফিক কম্পিউটিং, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স থেকে শুরু করে অ্যাস্ট্রোফিজিক্স, লাইগো ডিটেক্টরের যা কাজ, এমনকি কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলের ইমেজ রিকনস্ট্রাকশন, নানা রকম ল্যাঙ্গুয়েজ ডিটেকশন, নানা রকমের কাজ, বহু 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 কাজ আমাদের সারা আমাদের কালচার জুড়ে, আমাদের আমাদের জীবন জুড়ে যা কিছু রকমের মানে অটোমেশন, এমনকি রাস্তায় ড্রাইভারলেস কার, সবকিছুর মূলে রয়েছে কম্পিউটার প্রোগ্রামিং। এবং এখন যেটা দেখা যায়, নেটওয়ার্কিং, সিস্টেম ডেভেলপমেন্ট, এরকম অজস্র জিনিসপত্র আছে।
এবং এর বেশিরভাগ কাজগুলোই এখন পাইথন দিয়ে শেখা হয়। গুগল পাইথনের সাহায্য নিয়ে কাজ করে, পাইথন কম্পিউটারে অ্যামাজন করে, নেটফ্লিক্সে সিনেমা দেখা হয়, নেটফ্লিক্সেরও বেসিক কাজগুলো চলে পাইথন দিয়ে চলে ইত্যাদি। সুতরাং পাইথনের মতো একটা ল্যাঙ্গুয়েজ শিখে নেওয়াটা খুব দরকার, এবং সে সমস্ত রকমের যত রকমের কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার রিলেটেড কাজ আছে তার প্রায় বেশিরভাগ জায়গাতেই সে পারদর্শী। প্রসঙ্গত বলা যায় এই যে এত রকম ল্যাঙ্গুয়েজের কথা আমরা বললাম, তার এক একটা ল্যাঙ্গুয়েজ এক একটা কাজে বিশেষ পারদর্শী, কিন্তু পাইথন দেখা গেছে অনেক অনেক কাজ, বেশিরভাগ কাজগুলোই আধুনিক কালের বেশিরভাগ কাজ প্রায় সমানতালে করে। আর যেটা খুব দরকার এখনকার দিনে সেটা হচ্ছে বিশাল তথ্যের যে আমাদের ভান্ডার, বিশাল তথ্যের যে যোগান, অর্থাৎ ডেটা। আমরা এই যে কথা বলছি, আমরা এই যে ফেসবুক থেকে শুরু করে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা যে এত রকমের কিছু ইনফরমেশন দিচ্ছি, ছবি আপলোড করছি, কথা বলছি, ইনফরমেশন এক্সচেঞ্জ করছি, এ থেকে কিন্তু আমাদের একটা সোসাইটির একটা ক্রস সেকশন পাওয়া যায়। শুধু তাই নয়, স্টক মার্কেটের অ্যানালিসিস, সায়েন্স থেকে শুরু করে, বিগ সায়েন্স থেকে শুরু করে যত রকমের কাজ, সেখানে প্রচুর প্রচুর তথ্যের যোগান। সেই তথ্যগুলোকে সামলাবে কে? তথ্যগুলোকে পড়া মানে মিলিয়নস অফ জিগাবাইট অর্ডারের যে তথ্য, সেই তথ্যগুলোকে সামলানো এবং তার জন্য উপযুক্ত পরিকাঠামো, অর্থাৎ যেটাকে বলা হয় ডেটা স্ট্রাকচার, সেটা কিন্তু পাইথনে অত্যন্ত দক্ষতার সাথে পাইথন সেটা করে। অসংখ্য লাইব্রেরি, একটা পাইথন প্রোগ্রামিং যখন আমরা করব, যে কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন আমরা প্রোগ্রামিং করব, তখন আমরা সেখানে অনেক কাজ নিজেরা ডিটেল প্রোগ্রাম লিখে করব না, আমরা অন্য কেউ লিখে রেখেছে এইরকম কিছু জিনিসপত্র নিয়ে সেগুলোকে তার সাহায্যে কাজটা করব। কেননা আমরা যদি সমস্ত ইনস্ট্রাকশন যদি নিজে নিজে লিখতে যাই, তাহলে খুব সাধারণভাবেই বোঝা যায় যে আমরা সেই কাজটা, বেশিরভাগ জটিল কাজ করে উঠতে পারবো না। সেই জন্য যে কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজেরই সঙ্গে থাকে লাইব্রেরি। পাইথনের লাইব্রেরিটা অসম্ভব বড়, অসম্ভব রকমের, যাকে বলা হয় রিচ। এই লাইব্রেরিগুলোকে আমরা পরে আসবো, এগুলোকে বলবো আমরা মডিউল। আর যেটা করা যায় সেটা হচ্ছে, এরকম একটা ল্যাঙ্গুয়েজ যদি আমরা শিখতে চাই, তাহলে তার অনলাইন সাহায্য, অনলাইন হেল্প সবসময় রয়েছে। আমাদের কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। এবং কমিউনিটি সাপোর্ট, আমরা যদি বায়োলজি করতে চাই তাহলে বায়ো পাইথন আছে, আমরা যদি জিওগ্রাফি করতে চাই তাহলে জিও পাইথন আছে, অর্থাৎ জিওগ্রাফির লোকেরা পাইথন শিখে তারা সেই কাজগুলো করছে। অ্যাস্ট্রোফিজিক্স করতে চাইলে অ্যাস্ট্রো পাইথন আছে। আমরা যদি মানে স্টক মার্কেটের অ্যানালিসিস করতে চাই, যারা টাকা পয়সা ইনভেস্ট করে তাদের জন্য আলাদা পাইথন আছে, তারা পাইথন ডেভেলপ করছে। আমরা ফিজিক্স করলে ফিজিক্সের জন্য আলাদা পাইথন কমিউনিটি আছে, বিভিন্ন বিষয়ের পাইথন কমিউনিটি আছে, এবং তাদের সাপোর্ট গুলো অত্যন্ত। সুতরাং এখানে একটা ভীষণ রকমের এই লোভনীয় ব্যাপার, যেরকম একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমরা এই ল্যাঙ্গুয়েজের কমিউনিটির মধ্যে আমরা খুব তাড়াতাড়ি যাকে বলা হয় এর অংশ হয়ে পড়ি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যে কোনো উন্নত মানের যে কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আমরা খুব উঁচু মানের কাজ করতে চাই, তাহলে তার জন্য যে কম্পাইলার, সেই কম্পাইলার গুলো কিনতে হয় অনেক পয়সা দিয়ে। কিন্তু পাইথনের সমস্ত কিছু হচ্ছে উন্মুক্ত, অর্থাৎ যেটাকে বলা হয় ওপেন সোর্স। ওপেন সোর্স মানে আমরা যে কোনো সফটওয়্যার, যে কোনো অ্যাপ আমরা যখন খুশি আমাদের মেশিনে ইনস্টল করতে পারি, ডাউনলোড করতে পারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা নিজেরাও যখন কিছু ডেভেলপ করব, তখনও আমরা এই সোসাইটির জন্য, এই সিভিলাইজেশনের জন্য আমরা সেটাকেও বিভিন্ন জায়গায় সেটাকে আমরা আপলোড করে দিতে পারবো, যাতে মানুষ সেটা নিয়ে কাজ করতে পারে। এবং এইভাবেই একটা ইন্টারঅ্যাক্টিভ কমিউনিটি তৈরি হবে, হয়েছে অলরেডি, এবং আমরা কাজ করতে থাকবো এইভাবে। ওকে, অ্যান্ড শেষ হচ্ছে, এই কার্টুনটা দেখলে বোঝা যাবে যে এখানে একজন বলছেন, আমি জানি না হয়তো দেখতে পাচ্ছেন কিনা, এইখানে বলছে ইউ আর ফ্লাইং, একদম উপরেরটাতে হাউ, তখন বলছে যে পাইথন, অর্থাৎ অ্যাজ ইফ পাইথন দিয়ে কাজ করতে গেলে মানে যেন আমরা নিজেদেরকে খুব লাইট ফিল করি, খুব কমফোর্টেবল ফিল করি, এমন একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের শেখা দরকার, আমাদের নিজের কাজের জন্য শেখা দরকার, স্কিল ডেভেলপমেন্টের জন্য শেখা দরকার, এবং সর্বোপরি এটা করতে গিয়ে আমরা যে মজাটা পাবো, সেই মজাটা করতে গেলেই বোঝা যাবে। ওকে,
আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পাইথন কি করে আমার মেশিনে আমি ইনস্টল করব সেটা দেখাবো। করার পরে আমরা কি করে কাজ করতে শুরু করব সেইটুকু অংশ আমি দেখাবো। ওকে, আমার এই শর্ট প্রেজেন্টেশনটা এখানে শেষ করে এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি একদম কি করে পাইথন আমরা ইনস্টল করব আমার মেশিনে। প্রথম কথা হলো যে আমি যদি আমি কম্পিউটারে থাকি, আমি যদি ডেস্কটপ বা ল্যাপটপে থাকি, তাহলে আমি www.python.org বললেই চলে আসছে। এইটা হচ্ছে পাইথনের অফিসিয়াল সাইট। বেশ, এটা হচ্ছে পাইথনের অফিসিয়াল সাইট। এইখানে প্রচুর কিছু তথ্য আছে, প্রচুর কিছু অ্যাবাউট পাইথন আছে, ডকুমেন্টেশন আছে, কমিউনিটি সম্পর্কে বলা আছে, এখানে ব্লগগুলো সম্পর্কে বলা আছে, এরকম অজস্র কিছু বলা আছে। কাজেই শুধু এই সাইটের ভেতরে ঢুকে নিজে নিজে পড়ে পড়ে অনেক কিছু শেখা যায়। আমরা যদি ডাউনলোড করতে চাই আমাদের মেশিনে, এই ডাউনলোডে চলে যাব। এখানে মাউসটা নিয়ে গেলেই আমরা দেখতে পাবো এই পাইথনের যে লেটেস্ট ভার্সন, পাইথন 3.9.6, এখন পাইথন 3.10ও বেরোচ্ছে এরপরে, সেইটা রয়েছে। তবে আমি বলবো যে একদম লেটেস্ট ভার্সনটা না ডাউনলোড করতে, তার কারণ হচ্ছে অনেক সময়তেই সেটাতে, যাকে আমরা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি বাগ, বিউজি বাগ, অর্থাৎ অনেক কিছু এটা ওটা থাকে, কিছু প্রবলেম থাকে, সেগুলো অনেক সময়তে তারা কাজ করছেন এটা নিয়ে, সুতরাং সেগুলো আমরা রিপোর্ট করলে তবে তারা কারেকশন করেন। সুতরাং যারা আমরা যদি প্রথম এটা করতে চাই, তাহলে আমার মনে হয় একেবারে লেটেস্ট ভার্সনটা না করে হয় এখানে এই যে অল রিলিজের মধ্যে চলে যাওয়া এইখানে, অথবা আগের গুলো ভার্সন গুলো দেখার জন্য ভিউ দি ফুল লিস্ট অফ ডাউনলোডস, এটা ক্লিক করলেই আমরা দেখতে পাবো এই রকম। এই একটু তলার দিকে এলে দেখতে পাবো যে পাইথনের কতগুলো ভার্সন, পাইথন 3.9.6, পাইথন 3.8.11 এটসেট্রা এটসেট্রা। কিছু পাইথন 2 পয়েন্ট সামথিংও আছে, সেগুলো আমরা বলবো না। আমরা এখানে যেমন পাইথন 2.7.13 আছে, এটা পাইথন ভার্সন 2, আর আমরা করছি পাইথন ভার্সন 3। এই পাইথন ভার্সন 3 যে কোনো একটা, ফর এক্সাম্পল আমরা যদি বলি পাইথন 3.6.8, এইটাকে যদি আমি ডাউনলোড ক্লিক করি, ক্লিক করলেই এইখানে চলে আসবে স্ক্রিনে, এখানে অনেক কিছু দেখাবে, আমরা পড়ে নিতে পারি। কিন্তু যদি আমাদের সময় হাতে কম থাকে, দরকার নেই, আমরা একেবারে শেষের দিকটা চলে আসবো, নিচের দিকটা চলে আসবো। এইখানে এই যে একদম শেষের দিকটা দেখাবে পাইথন x86 এক্সিকিউটেবল ইনস্টলার, এটাকে ক্লিক করলেই হবে, অথবা কেউ জিপ ফাইলটাকে ক্লিক করতে পারে। আমার মনে হয় এইটাকে ক্লিক করলেই পাইথন আমাদের উইন্ডোটা যদি হয়, নতুন মেশিন যদি হয়, 64 বিট মেশিন জেনারেলি হয়, তাহলে এই x86 এক্সিকিউটেবল ইনস্টলার বা আরেকটা ভার্সনে গিয়ে আরো আরেক রকম হয়তো কিছু দেখাতে পারে, ধরা যাক 3.8.10, এখানে গিয়ে আমরা দেখতে পাবো এই যে রেকমেন্ডেড বলে আছে, উইন্ডোজ ইনস্টলার 64 বিট, এক একটাতে এক এক রকম ভাবে লেখা আছে। এইখানে ক্লিক করলেই ব্যাস, এই যে এখানে ইনস্টল হতে মানে ডাউনলোড হতে শুরু করলো এই পাইথন 3.8.10 এক্সিকিউটেবল ফাইল। দ্যাটস ইট, কাজ শেষ। যেই এটা ডাউনলোড হয়ে গেল, দেখা গেল যে এখনই ডাউনলোড শেষ হয়ে গেল। এবার এই এক্সিকিউটেবল ফাইলটাকে এইখানে চলে গেলাম, শো ইন ফোল্ডার, কোথায় আমার ডাউনলোডে ডাইরেক্টরির মধ্যে সেভড হলো, এবং এইখানে গিয়ে ডাবল ক্লিক করলেই ও নিশ্চিন্তে এখানে ইনস্টল হতে শুরু করে। ব্যাস, আমার ইনস্টল করার গল্প শেষ। আমি ইনস্টল, ওটাকে ডাবল ক্লিক করলেই ইনস্টল হতে শুরু করবে, এবং এইখানে একটা লোগো এসে বসে যাবে। লোগোটা প্রথমেই আসবে না, লোগোটা এইখানে এসে বসে যাবে, তারপরে এইখানে স্টার্টে গিয়ে, মেশিনের স্টার্টে গিয়ে লোগোটাকে আমরা দেখতে পাবো, বা এখানে টাইপ করলেই হয়ে যাবে, পাইথন টাইপ করলেই চলে আসবে, পাইথন টাইপ করলেই আমরা এই লোগোটাকে পেয়ে যাব, এবং সেই লোগোটাকে টেনে নিয়ে এসে আমরা কি করে ডেস্কটপে নিয়ে আসতে হয় আমাদের কাজের জন্য, সেটা আমরা সকলে জানি। যাই হোক, এইরকম একটা লোগো, এই লোগোটাকে জানি না পুরোটা দেখতে পাওয়া যাচ্ছে কিনা, এই লোগোটাকে বলে IDLE, এটাকে বলা হয় IDLE, অর্থাৎ আমি যাচ্ছি তার আগে আমি লিখে দিই IDLE এর মানেটা কি। যারা এখানে একদম প্রথম করছেন, তাহলে আমরা
যেটা করব সেটা হচ্ছে yes, well, হ্যাঁ, পাইথন IDLE এরকম একটা, এই IDLE নাম দিয়ে একটা লোগো এসে বসে যাবে। এটাই পাইথনের নিজস্ব, যাকে বলা হয় ইন্টারপ্রিটার। একে বলা হয় বেসিক্যালি, এটার নাম হচ্ছে ইন্টারপ্রিটার। কেন সেটা আমি বলছি, একটু কাজ করতে 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 গেলেই বোঝা যাবে। আর IDLE কথাটার মানে হচ্ছে ইন্টিগ্রেটেড development and learning environment। অর্থাৎ আর কিছুই না, এইরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করবে। আমি যদি ডাবল ক্লিক করি, একটা উইন্ডো খুলে যাবে, এবং এই উইন্ডোতে এই যে তিনটে অ্যারো দেওয়া আছে, এই তিনটে অ্যারো, একেই বলা হয় ইন্টারপ্রিটার সিম্বল। ওকে, আর এটাকে আমরা কম্পিউটারের ভাষায় কমান্ড লাইন বলতে পারি। অর্থাৎ এখানে আমি ইনস্ট্রাকশন গুলো দেব, অর্থাৎ কম্পিউটারকে আমি কমান্ড দেব। ব্যাস, এই আমার পাইথন ইনস্টলেশন হয়ে গেল, আমার আইডল লোগো খুলে গেল, আমার এবার কাজ করা শুরু হলো। প্রথমেই যখন আমি যে কোনো একটা কম্পিউটার প্রোগ্রামিং আমি যখন করব, তখন প্রথম কাজ হচ্ছে যে আমি দেখি যে খুব সাধারণভাবে কম্পিউটারের সঙ্গে আমি ইন্টারাক্ট করব। অর্থাৎ আমি কম্পিউটারকে বলবো হ্যালো কেমন আছো, এরকম একটা ব্যাপার। তার জন্য সাধারণত সমস্ত কম্পিউটার ল্যাঙ্গুয়েজে প্রিন্ট কথাটা ইউজ করা হয়, PRINT। এখানে প্রিন্টের পরে, এই পাইথনেতে প্রিন্টের পরে আমি একটা নিয়ম অনুযায়ী একটা ব্র্যাকেট দিতে হবে। মানে বেসিক্যালি আমরা এটাকে একটা ফাংশন হিসেবে লিখব। অর্থাৎ আমি যদি বলি, আমি এর মধ্যে যদি লিখি হ্যালো পাইথন, দেখা গেল যে আমি এই কথাটা, আমি এই যে হ্যালো পাইথন কথাটা এখানে কত, এই উইথ নোট অফ এক্সক্লামেশন, এটা দুটো ইনভার্টেড কমার মধ্যে, কোট আনকোটের মধ্যে লেখা হয়েছে। এই জিনিসটার কথা আমরা পরে আসব। এইরকম একটা জিনিস, যা কিছু আমরা লিখি দুটো ইনভার্টেড কমার মধ্যে, অর্থাৎ কোট আনকোটের মধ্যে যদি আমরা লিখি, তাহলে সেটাকে বলা হয় স্ট্রিং। এটাকে কম্পিউটারের ভাষায় বলা হয় স্ট্রিং। অর্থাৎ আমি এখানে কি করলাম, প্রিন্ট কথাটার মধ্যে পরে আছে একটা, যাকে বলে আমরা ইংরেজিতে বলে প্যারেনথেসিস, অর্থাৎ বাংলায় আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি, মানে বাংলা মিডিয়ামে যারা আমরা পড়ি, অর্থাৎ প্রথম মানে কি বলা যেতে পারে, বন্ধনী, প্রথম বন্ধনী। ওকে, প্রথম বন্ধনীর মধ্যে এই জিনিসটা লিখে রাখা হচ্ছে। এই গোটা জিনিসটা যতটুকু আমি মার্ক করলাম, এই জিনিসটাকে আমি বলতে পারি এটা একটা আর্গুমেন্ট। অর্থাৎ এই পুরো জিনিসটা, এই নামটা উইথ এই যে একটা ব্র্যাকেট এদিকে শুরু আর এই যে ব্র্যাকেট শেষ, এই জিনিসটাকে বলা হয় ফাংশন। আমরা যখন খেয়াল করি, যারা 11-12 অ্যাটলিস্ট পড়াশোনা করেছে ছাত্রছাত্রীদের মধ্যে, তারা, আমরা যখন ক্যালকুলাস শেখার আগেই আমরা ফাংশন শিখি, এফ অফ এক্স, তাই না? এফ এর মধ্যে ব্র্যাকেটের ভিতরে এক্স লিখি, তার মানে এফ হচ্ছে একটা নাম, আর ব্র্যাকেটের ভিতরে যে এক্সটা লিখি, সেই এক্সটা হচ্ছে একটা আর্গুমেন্ট। ঠিক তেমনি একটা নাম, তার ভিতরে এই জিনিসটা হচ্ছে একটা আর্গুমেন্ট। ব্যাস, এবার এটা যদি আমি ইনপুট দিই, মানে আমি যদি এন্টার দিই, তাহলে ও আমাকে উত্তর দিল, এটা হলো আউটপুট। অর্থাৎ আমি হ্যালো পাইথন বললাম, এই কথাটা লিখতে চাইলাম, আমি কোনো প্রোগ্রামের মধ্যে যদি লিখে রাখি, আমি প্রোগ্রাম চালাবার সময় ও আমাকে হয়তো বলবে হ্যালো পাইথন। মানে যে কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হ্যালো ওয়ার্ল্ড বলে একটা কথা আছে, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করে, শুরুটা এইভাবে করে। ওকে, এইবার এই প্রিন্ট স্টেটমেন্টটা, এই যে প্রিন্ট ফাংশনটা, প্রিন্ট ফাংশনটাকে কত রকম ভাবে ব্যবহার করা যায়, তার ভেতরে এই আর্গুমেন্টের ভেতরে আরো কি কি দেওয়া যায়, এই সমস্ত জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানব। এইখানে আমরা যদি হেল্প বলি, হেল্প বলে একটা ফাংশন, তার ভিতরে আমরা যদি প্রিন্ট বলে ফাংশনটাকে নামটা দিয়ে দিই, তাহলে প্রিন্ট দিয়ে কি কি করা যাবে সেও কিন্তু আমাদেরকে
পুরো বলে দেবে। অর্থাৎ আমাদের খেয়াল রাখতে হবে, হেল্প কথাটা খেয়াল রাখতে হবে। আমাদের কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, হেল্প ফাংশন দিয়ে আমরা পুরো এই প্রিন্টের ভিতরে কি কি আছে, অর্থাৎ তার ম্যানুয়াল যাকে বলে, সেই ম্যানুয়ালটা পেয়ে যেতে পারি। এই দেখো এখানে কত রকম কথা এখানে লিখলো, এই প্রিন্ট কথাটা লিখলো, তার মধ্যে এই ব্র্যাকেটের ভিতরে ডট ডট ডট, অর্থাৎ কি থাকবে না এখানে ভ্যালুটা দিতে হবে, আর এই বাকি অনেক কিছু এখানে লিখছে, এগুলো আমরা আস্তে আস্তে পরে জানব। এরকম প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ফাংশন, আর পাইথনের ভাষায় তাকে বলা হয়, কমনলি বলা হয় অবজেক্ট। অর্থাৎ পাইথনে আমরা যা যা ব্যবহার করব, যে যে নাম ব্যবহার করব, যেখান থেকে লাইব্রেরি থেকে নেব, যেখান থেকে নিই না কেন, প্রত্যেকটা কিছুর জন্য আমাদের একটা করে এই মানে হেল্পের মধ্যে সেই নামটা দিলেই সেই সম্পর্কে আমরা যাবতীয় তথ্য জানতে পারি। অনেক এরকম ম্যানুয়াল আছে যেগুলো পাতার পর পাতা জুড়ে থাকে এবং সেখানে এক্সাম্পল দেওয়া থাকে, উদাহরণ দেওয়া থাকে, সেটা দেখে দেখে আমরা নিজেরাই শিখতে পারি। তাহলে এটা হলো প্রিন্ট। এবার আমি যদি বলি প্রিন্ট, তো এটা একটা লাইন লিখলাম। এবার আমি যদি বলি ঠিক আছে, ভালো কথা, এটাকে আমি এটাকে ছোট করে দিই একটু যাতে উপরের দিকে ওঠে এই উইন্ডোটাকে। আমরা যদি বলি ঠিক আছে প্রিন্ট, আমি একটা প্রথমে লিখলাম সে হ্যালো ওয়ার্ল্ড, তারপরের লাইনে লিখতে চাই হয়তো, যেই আমি পরের লাইনে এখানে লিখতে চাইবো, এন্টার দিলেই কিন্তু মুশকিল হয়ে যাবে, এবং ও কিন্তু আমি যেই এন্টার দেব ও কিন্তু এন্টার দিয়ে আমি পরের লাইনে লিখতে চাইছিলাম, একটু মুশকিল হয়ে গেল। আমরা সেগুলো দেখবো যে কি করে অনেকগুলো লাইন যদি থাকে পরপর পরপর লাইনগুলোকে লিখবো, তাহলে আমরা একসঙ্গে কি করে লিখবো। আমি আপাতত যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে একটা অনেকগুলো লাইনের একটা, ধরা যাক একটা বাংলা কবিতা, ছিপখান তিনদার তিনজন মাল্লা চৌপট দিনভর ডায়ে দূর পাল্লা ইত্যাদি। তো এইরকম পরপর লাইনগুলো, এই ছড়াটা আমাদের সকলের প্রিয় ছড়া, এই ছড়াটাকে আমি কপি করলাম। আমি এখানে নেট থেকেই কপি করলাম। কপি করে আমরা যদি লিখতে চাই প্রিন্ট, এবার আমরা যদি এখানে ঠিক ছড়াটা ঠিক যেভাবে আছে, অর্থাৎ একটা লাইন তারপর আরেকটা লাইন, এখানে আমরা লিখতে পারবো না, এন্টার দিয়ে পরের লাইনে যেতে গেলেই ও অবজেকশন দেবে, সেটা আমরা অন্যভাবে ওভারকাম করব। কিন্তু এখানে যদি আমি পুরো জিনিসটাকে ওইভাবে লিখতে চাই, তাহলে এখানে তিনটে কোট দিয়ে আমরা লিখতে পারি। এই তিনটে কোট দিলাম, পেস্ট, আবার তিনটে কোট দিলাম, আবার এই ব্র্যাকেট শেষ। তাহলে দেখো এই প্রিন্ট ফাংশনটা লিখলাম, এটা একটা ফাংশন, তার মধ্যে তিনটে কোট দিয়ে শুরু, তার মধ্যে আমি ছড়াটা যেভাবে ছিল সেভাবেই তুলে দিলাম, অর্থাৎ আমি এভাবেই লিখতে চাই, এবং তিনটে কোট দিয়ে শেষ করলাম, ব্র্যাকেট শেষ। এবার যদি আমি এন্টার দিই তাহলে কোনো প্রবলেম নেই, আমার ছড়াটাকে এই যে এইটা আমার আউটপুট, অর্থাৎ এই যে নীল রঙের যে আউটপুটটা দিল, এটা ঠিক যেভাবে যেভাবে ছড়াটা লেখার কথা ঠিক সেভাবে সেভাবে ছড়াটাকে আমাকে এখানে লিখে ফেরত দিল। অর্থাৎ আমি এটা তিনটে কোড দিই, এইরকম তিনটে কোড, একটা কোড, তার মধ্যে নানা রকমের কারুকার্য করা যাবে। অর্থাৎ প্রিন্ট স্টেটমেন্টটা দিয়ে কত রকম ভাবে আমি প্রিন্ট করতে পারি, কত রকম ভাবে আমরা আউটপুটকে লিখতে পারি, তাই নিয়ে প্রচুর কিছু করা যায়। আমরা অত সব কিছুর মধ্যে যাব না। এখন আমরা এই যে ইন্টারপ্রিটারটা, এই ইন্টারপ্রিটারে এবারে আমরা অঙ্ক করা শুরু করি। আমরা খুব সাধারণ অঙ্ক, আমরা যে কোনো, আমরা ক্যালকুলেটরে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করি, আমরা এটাকে একটা ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারি। আমি যদি বলি 4, এইটা 4 প্লাস 5, আমি যদি এন্টার দিই অবভিয়াসলি 9। আমি যদি একটা বিরাট সংখ্যা দিয়ে দিই, যা খুশি যখন তখন করে দেবে, সুতরাং করাটা কোনো ব্যাপার না। আমি যদি একটা যা কিছু সংখ্যা দিই, তার থেকে একটা বিয়োগ করতে দিই, তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ হয়ে যাবে। আমি যদি একটা যা কিছু সংখ্যা দিই, তারপরে একটা স্টার দিই, তাহলে এটা হলো গুণ। যেমন আমি টেস্ট করে দেখতে পারি 4 * 5 = 20। তেমনি ভাবে যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত কিছু আমরা এই কম্পিউটারের উপরে করতে পারি। আমরা যদি বলি যে 10/2, তার মানে হচ্ছে 10কে 2 দিয়ে ভাগ করা হলো, এইটা হয়ে গেল ভাগ। এবং এরপরে আমরা আসবো এই যে নম্বরগুলো, এই নম্বরগুলো আমরা সকলে জানি যে 10, 2, 4, 5 বা এই যে বড় সংখ্যাগুলো, এগুলোকে আমরা বলি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, আর এইগুলোকে বলি ভগ্নাংশ সংখ্যা। এই
5.0 ভগ্নাংশ আকারে লেখা, অর্থাৎ কম্পিউটারের ভাষায় এটাকে বলা হয় ফ্লোট, বা আমরা ফ্র্যাকশনাল বলি, বা এটাকে কম্পিউটার ভাষায় এটাকে বলা হয় ফ্লোট। তাহলে কম্পিউটারের ভাষায় এই পূর্ণ সংখ্যা একে আমরা ইন্টিজারই বলবো, আর এই ধরনের সংখ্যা অর্থাৎ দশমিক থাকবে সেই সংখ্যাটাকে আমরা বলবো ফ্লোট। তাহলে আমরা একটা জিনিস বলে নিই এখানে, অর্থাৎ আমরা দু ধরনের সংখ্যা নাম্বারস, আমরা দেখা যাবে যে আমরা যখন কম্পিউটারে কাজ করি মূলত আমরা দু ধরনের জিনিস নিয়ে কাজ করি। যত রকমের কম্পিউটারের ক্যালকুলেশন হোক না কেন, কি হয় আমরা কিছু নাম্বার নিয়ে কাজ করি, যা কিছু দেখা যাক আমরা যে কোনো রকমের ফিজিক্সের প্রবলেম বা কেমিস্ট্রি প্রবলেম বা যে কোনো ইকোনমিক্স সোশ্যাল সায়েন্সের প্রবলেম, যা কিছু আমাদের মূলত তাতে থাকে কিছু নম্বর অর্থাৎ কিছু সংখ্যা, সেই সংখ্যাগুলো কিছু রিপ্রেজেন্ট করে, আর থাকে কিছু নাম। আর নামগুলোকে কম্পিউটার কিভাবে লেখে, নামগুলোকে স্ট্রিং হিসেবে লেখে। স্ট্রিং মানে ইউ রাইট এনিথিং বিটুইন টু কোট, সেটাই হয়ে গেল স্ট্রিং। আমি যা কিছু আব্রাকাডাব্রা যা কিছু লিখে দিই না কেন, দুটো কোট, তিনটে কোট, একটা কোট, সেটাই হয়ে যাবে স্ট্রিং। এগুলো ভীষণ পাওয়ারফুল, এগুলোকে কিভাবে ব্যবহার করা হবে সেগুলো আমরা পরে আসবো। তাহলে নাম্বারস, যত রকমের নাম্বারস নিয়ে আমরা কারবার করব আমরা কম্পিউটারে, তার সেগুলো মূলত দু রকমের। একরকম হচ্ছে ইন্টিজার, অর্থাৎ দশমিকের সংখ্যাটা থাকবে না, আরেকটা হচ্ছে আমরা বলবো ফ্লোট। যেমন 4, 598, -32 এগুলো হচ্ছে ইন্টিজার, আর ফ্লোট হচ্ছে 5.89, 0.27 এটসেট্রা, এটা হচ্ছে ফ্লোট। ওকে, আমি ওইখানে ক্যালকুলেশন করার সময় ভাগ করেছিলাম 10/2 করেছিলাম। অ্যাকচুয়ালি 10/2 উত্তরটা লেখা উচিত ছিল 5, কিন্তু পাইথন খুব চালাক, ও জানে এই ভাগ যখন করছি একটা মানে ফ্লোটে উত্তর আসতে পারে, সেজন্য 5.0 এক্স্যাক্টলি এই 5.0 আমাকে লিখে দিল। কেমন? তাহলে নাম্বার গুলো হয় দু ধরনের, আর এই নাম্বার গুলোর মধ্যে আমরা খেলা করি, অর্থাৎ আমরা যখন এরিথমেটিক করি, অঙ্ক করি, তখন এই নাম্বার গুলোর মধ্যে খেলা মানে এদের মধ্যে একটা করে সিম্বল বসাই, নানা রকমের সিম্বল। এই সিম্বল গুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর। আমাদের কিবোর্ড গুলো এই সমস্ত যে অপারেটর গুলো আছে, এখানে অপারেটর গুলো হচ্ছে প্লাস হচ্ছে ফর যোগ করা, মাইনাস হচ্ছে বিয়োগ করা, স্টার হচ্ছে গুণ করা, এইটা হচ্ছে ভাগ করা, এই রকম। আর ডাবল স্টার একটা আছে, সেটা হচ্ছে পাওয়ার। যেমন আমি বলি 2 ডাবল স্টার 3, তাহলে এটা বেসিক্যালি হলো 2 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে পাওয়ার হিসেবে লেখা হলো, এটা হচ্ছে 8। কেমন? আর এটা তো ভাগ, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে গেল। আরও আছে, আরেকটা আছে সিম্বলকে আমরা ইউজ করি, সেটা হচ্ছে এটাকে বলে এটা হচ্ছে পাওয়ার, আমি ইংরেজিতেই লিখি, আর এটাকে ইংরেজিতেই লিখি, এটাকে বলে মডিউলো। মডিউলো মানে কি, আমি যদি বলি 10%2 এই সিম্বলটা, তার মানে উত্তর হবে 10কে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ যা থাকবে, তাহলে উত্তর হবে 0। তাহলে এইরকম আরো কতগুলো সিম্বল আছে, আমরা পরে আসবো। ডাবল স্ল্যাশ বলে একটা সিম্বল আছে, ইত্যাদি। এটা হচ্ছে ভাগ করে নিয়ারেস্ট যে পূর্ণ সংখ্যা সেটা দেয়, সেগুলো আমরা পরে আসছি। তাহলে মোটামুটি 1, 2, 3, 4, 5, 6 এই প্রথম 6টা সিম্বল আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অঙ্ক যখন আমরা করব, যে কোনো রকমের অঙ্ক, তখন আমাদের কাছে সেই সিম্বলগুলো কিবোর্ড থেকে আমরা নিয়ে নেব। যেমন আমি বলি 3 টু দি পাওয়ার 4, তাহলে এটা হলো 81। আমি যদি বলি 10%2, তাহলে হলো উত্তর হলো 0। আমি যদি বলি 11%2, তাহলে উত্তর হবে কত? না, উত্তর হবে 1, অর্থাৎ ভাগশেষ। ওকে, তাহলে এইভাবে আমরা কম্পিউটারের উপরে আমরা ক্যালকুলেশন, নানা রকমের ক্যালকুলেশন আমরা করতে পারি। আমি যদি বলি 14/3, তাহলে মিলবে না, তাহলে যত দূর যাবে 4.66666 পৌনপুনিক, অর্থাৎ এতটুকু অবধি দিল, এটা আরো চলবে, কিন্তু কম্পিউটারে আমার যেটা সেট করা আছে যে এত ঘর পর্যন্ত দেবে, তো কোনো শেষ নেই, তো একেবারে অসীম পর্যন্ত চলতে থাকে, কিন্তু উত্তরটা দেবে যতটা অ্যাকুরেসি আমার দরকার মানে কম্পিউটারের আমার প্রসেসর যতটা আমাকে সাহায্য করবে করার জন্য, ততটাই ও করবে। কেমন? সবসময় মাথায় রাখতে হবে, কম্পিউটার দিয়ে আমি যখন ক্যালকুলেশন করব, আমাকে কোনো সময়তেই এক্সাক্ট ক্যালকুলেশন, যদি সেটা মানে সব সময়তে এক্সাক্ট ভ্যালু, যেমন এই ক্ষেত্রে
4.6666 মানে কিভাবে লিখবে ও, সেটা অনেক সময়তেই ও ওর যা ক্ষমতা, অর্থাৎ প্রসেসর, কম্পিউটারের যে কাজটা করে মেশিন যাকে আমরা বলি অ্যাকচুয়ালি প্রসেসর যতটুকু এখানে তার ক্ষমতা, যতটুকু সে দেখাতে পারবে, যত নাম্বার তাকে বলে সে হ্যান্ডেল করতে পারবে, সেই নাম্বার সেভাবে দেখাবে। এটা নিয়ে আমরা পরে আরো ডিটেইলে বলবো। আচ্ছা, এবার একটা মজার জিনিস বলি। যেমন ধরা যাক আমরা একটা একটা জিনিস করি, যেমন ধরা যাক আমরা এই জিনিসটা হয়তো অনেকেই জানি, যারা বিশেষ করে 11-12 অঙ্ক করছো তারা সকলেই জানো যে আমি একটা জিনিসের ফ্যাক্টোরিয়াল বার। ফ্যাক্টোরিয়ালটা কি করে, এটা একটা সিম্বল দিয়ে লেখে। ফ্যাক্টোরিয়াল সিম্বলটা ধরা যাক আমি বলবো 10-এর ফ্যাক্টোরিয়াল, এইরকম সিম্বল। আগেকার দিনে 10 এরকম ভাবে লিখতো, এখনকার দিনে 10 তারপরে একটা এরকম নোট অফ এক্সক্লামেশন দিয়ে লেখে। এর মানেটা হচ্ছে 10 গুণ 9 গুণ 8 এইভাবে গুণ করতে করতে একেবারে 1 পর্যন্ত সংখ্যার গুণ হবে। যেমন আমি যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 3 4 12, 12 দুগুণে 24। তাহলে এই ফ্যাক্টোরিয়াল এই সিম্বলটাও আমার এখানে আছে, কিন্তু অবশ্যই আমি ফ্যাক্টোরিয়ালটা একটু বেশ কায়দার ব্যাপার, কেননা এখানে অনেকগুলো নম্বর ইনভলভড, অনেকগুলো নম্বরকে পরপর গুণ করে এখানে করতে হবে। আমি একটা কম্পিউটারে পাইথনের প্রোগ্রাম লিখে সেটা করতে পারি, কিন্তু তার দরকার হবে না। এই যে বলেছিলাম যে আমাদের পাইথনে প্রচুর লাইব্রেরি আছে, অজস্র লাইব্রেরি আছে। তো তার মধ্যে একটা লাইব্রেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা আমরা একটুখানি অল্প স্বল্প অঙ্ক করতে পারি, তাদের জন্য অঙ্ক করতে মানে অঙ্ক দরকার হবেই, সবার জীবনে অঙ্ক দরকার হবে। সেখানে ম্যাথ বলে একটা লাইব্রেরি আছে। এটা অটোমেটিক্যালি পাইথন যখন আমি ইনস্টল করব তার সঙ্গে লাইব্রেরিটা আমার সঙ্গে চলে এসেছে অটোমেটিক্যালি, আমাকে আলাদা করে আর ইনস্টল করতে হবে না। এই লাইব্রেরিটাকে বলা হয়, এই লাইব্রেরিগুলোকে পাইথনে বলা হয় মডিউল। কি করে লাইব্রেরিটাকে এখানে ডেকে নিয়ে আসবো, এখানে বলবো ইম্পোর্ট, আর লাইব্রেরিটার নাম হচ্ছে ম্যাথ। খেয়াল করে দেখো যে ইম্পোর্ট কথাটা অরেঞ্জ দিয়ে লেখা হয়েছে আর ম্যাথটা কালো দিয়ে লেখা হচ্ছে অটোমেটিক্যালি। এই যে অরেঞ্জ দিয়ে যে লেখাগুলো ইন্টারপ্রিটারের উপর লেখা হবে, সেইটা হচ্ছে তাকে বলা হয় কিওয়ার্ড, অর্থাৎ এটা পাইথনের নিজস্ব শব্দ ভান্ডার থেকে নেওয়া। আর ম্যাথটা হচ্ছে একটা নাম, মানে একটা এই মডিউলটার নাম, আমরা নাম দিয়েছি, যে বানিয়েছে নাম দিয়েছে ম্যাথ। তাহলে ইম্পোর্ট ম্যাথ বলে আমি চলে এলাম। এইবারে এখানে বেশ মজার ব্যাপার আছে, অর্থাৎ আমি যে মডিউলটা নামালাম এর মধ্যে কি আছে দেখার জন্য EIR, তার ভেতরে ম্যাথ বলে আমি যদি দিই, অর্থাৎ EIR মানে হচ্ছে ডাইরেক্টরি, এই কথাটা মাথায় রাখতে হবে। এবং এটাও খেয়াল রাখতে হবে এরপরে একটা ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, আর ফার্স্ট ব্র্যাকেট শেষ, আর এর মধ্যে আর্গুমেন্ট হিসেবে ম্যাথটাকে লিখেছি। তাহলে ব্যাপার কি দাঁড়ালো, তাহলে ব্যাপার হলো যে এটা এই ম্যাথটা ভেতরে কি আছে দেখাবে। এই যে অজস্র নাম দেখাচ্ছে, এর মধ্যে আমরা দেখতে পারি সাইন বলে একটা ফাংশন আছে। এই সাইন অর্থাৎ আমরা সাইন থিটা কস থিটা করি, তাহলে বা ফ্যাক্টোরিয়াল বলে ওখানে আছে, এফ ABCDEF, এইখানে ফ্যাক্টোরিয়াল বলে এখানে আছে। ওকে, এইখানে ফ্যাক্টোরিয়াল বলে এই আছে। অর্থাৎ আমি যদি বলি ম্যাথের মধ্যে ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এই ম্যাথ মডিউলের মধ্যে ফ্যাক্টোরিয়াল বলে জিনিসটাকে ডাকো। আমরা এর মধ্যে হেল্পের মধ্যে ঢুকে দেখে নিতে পারি এর ভিতরে কি আছে, এ কি করে, দরকার নেই। আমি যদি ম্যাথ ডট ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমি যদি 10কে ঢুকিয়ে দিই, তাহলে ও 10-এর ফ্যাক্টোরিয়ালের উত্তর বার করে দিবে। আমি যদি বলি না আমি 100-র ফ্যাক্টোরিয়াল দেখবো, এটা হবে হিউজ একটা নাম্বার, বিশাল নাম্বার, এবং কত তাড়াতাড়ি সে করে দিবে। সুতরাং এইভাবে আমরা একটা মডিউলের থেকে আমরা কোনো একটা ফাংশন নিয়ে ব্যবহার করতে পারি। বেশ, এবার আমরা যখন এই যে জিনিসটা, এখানে একটা কথা বলে রাখি, এই যে ম্যাথ মডিউলটা আমি এখানে নামালাম, এরকম অজস্র মডিউল আছে, অজস্র। ঠিক আছে, আমরা এই মডিউলটাকে এইখানে আমরা এই ইন্টারপ্রিটারের উপর নিয়ে এলাম। এই জায়গাটা যে নিয়ে এলাম, এই জায়গাটাকে বলে নেম স্পেস। কি বলে এই জায়গাটাকে বলে? NAMESPACE, অর্থাৎ টেকনিক্যাল নাম হচ্ছে নেম স্পেস। অর্থাৎ ভাবো ম্যাথটা একটা বাক্স, সেই বাক্সটা আলমারির ভেতরে ছিল, আর আমার কাজের টেবিলে আমি কাজ করছি। বাক্সটাকে আমি আলমারি থেকে নিয়ে এসে
টেবিলে রাখলাম, তাহলে টেবিলটা হলো আমার নেম স্পেস, অর্থাৎ আমার কাজের জায়গা, আর ম্যাথটা হচ্ছে লাইব্রেরিটাকে আমি পুরো গোটা লাইব্রেরিটাকে তুলে নিয়ে চলে এলাম। মানে ম্যাথ লাইব্রেরিটা একটা বাক্সের ভেতরে আছে, তার ভিতরে আছে ফাংশন বলে এই ফ্যাক্টোরিয়াল বলে একটা কিছু একটা ফাইল, সেটাকে বার করলাম। ওকে, দিয়ে এইভাবে আমরা কাজ করতে শুরু করি। আমরা যদি বলি শুধু ডিআইআর, শুধু ডিআইআর লিখি, তাহলে কি হবে বলতো? আমরা যদি শুরুতেই আমরা শুধু ডিআইআর বলি, তাহলে দেখা যাবে কতগুলো নাম দেখাচ্ছে, এবং এই প্রত্যেকটা নামের ডান দিকে আর বাদিকে এইগুলোকে বলে ডাবল আন্ডারস্কোর। অর্থাৎ এই কম্পিউটারে আমরা যখন যে কিবোর্ডে যেখানে মাইনাস সিম্বল আছে, সেইখানে তার তলায় আমরা দেখবো আরেকটা মানে ওই রকমই ছোট একটা সিম্বল আছে, শিফট টিপলে সেটা আন্ডারস্কোর হয় এভাবে দুবার, দুবার ডাবল আন্ডারস্কোর, দুবার ডাবল আন্ডারস্কোর। তো এইভাবে কিছু নাম আছে, এই নামগুলো কেন এভাবে লেখা হয় সেটা পাইথনের নিজস্ব মেথডে লেখা হয়, সেটা নিয়ে পরে বলা যাবে। তবে এই এত নামের মধ্যে কি খেয়াল করতে পারছো, একটা নাম এখানে জলজল করছে, সে হচ্ছে ম্যাথ। এর কিন্তু আন্ডারস্কোর বলে কিছু নেই। কেন এখানে জলজল করছে? যে এই ম্যাথটা আমি অলরেডি আমার নেম স্পেসে নিয়ে এসেছি, সেজন্য ম্যাথ নামটাকে দেখাচ্ছে আছে এখানে। আরো এখানে অজস্র নাম আছে, তার মধ্যে এই নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিল্ট ইনস। এটা হচ্ছে একটা বিল্ট ইনস লাইব্রেরি। আমি যদি বলি যে ডিআইআর, তার মধ্যে আন্ডারস্কোর আন্ডারস্কোর বিল্ট ইনস আন্ডারস্কোর আন্ডারস্কোর, এইটা আমরা যদি দিই, তাহলে লিখি, তাহলে এর ভিতরে আবার কি কি নাম আছে সেই নামগুলো আমাকে দেখাবে, এবং নামগুলো সবই অ্যালফাবেটিক্যালি দেখাবে। কেমন? এর মধ্যে অনেক কিছু নাম আছে যে নামগুলো আমরা পরবর্তীকালে ব্যবহার করব। আমরা যদি বলি ঠিক আছে, টাইপের মধ্যে আমরা যদি বলি টাইপ বলি, এখানে টাইপ বলেও একটা ফাংশন আছে। এতকাল আমরা যে ফাংশনগুলো ব্যবহার করলাম, প্রিন্ট, এই যে প্রিন্ট কথাটাও এখানে আছে, হেল্প কথাটাও এখানে আছে, সমস্ত জিনিসগুলো এর ভিতরেই আছে, এখান থেকেই আমরা ব্যবহার করেছি। এমনকি টাইপ কথাটা ব্যবহার করছি, অর্থাৎ কি টাইপের জিনিস দেখার জন্য। তার ভিতরে যদি লিখি আন্ডারস্কোর আন্ডারস্কোর বিল্ট ইনস আন্ডারস্কোর আন্ডারস্কোর, তাহলে এ দেখালো কি না, এটার ক্লাস কথাটা এখন ছেড়ে দাও, কারণ হচ্ছে ক্লাস একটা নির্দিষ্ট জিনিস, অবশ্যই এটা একটা ক্লাসের, সেটা আমরা পরে আসবো। এটা একটা মডিউল হিসেবে নামটাকে দেখাচ্ছে। কেমন? এবার এর মধ্যে আছে আরো অজস্র ফাংশন, ধরা যাক পিওডব্লিউ বলে একটা ফাংশন আছে, এবং বিল্ট ইনস লাইব্রেরির মধ্যে আছে বলে একে আমার কোনো আগে ম্যাথে যেরকম আমরা রেফারেন্স দিয়েছিলাম ম্যাথ ডট ফ্যাক্টোরিয়াল, সেরকম কোনো রেফারেন্স দেওয়ার দরকার নেই। আমরা শুধু যদি পাও, অর্থাৎ পাও কি করে কাজ করে, পাওটা কি, পাও হচ্ছে হেল্পের মধ্যে পাও দিলেই আমাকে দেখিয়ে দেবে এর মধ্যে কি করে। অর্থাৎ এখানে বেস এক্সপোনেন্ট দিলেই ও পাওয়ার দেখিয়ে দেবে, বেস টু দি পাওয়ার এক্সপোনেন্ট, মানে 2 টু দি পাওয়ার 3, 2টা হলো বেস, 3টা হলো এক্সপোনেন্ট। আমি যদি বলি পাও 2,3, অ্যাকচুয়ালি 2 স্টার্স 3ও করতে পারি, কিন্তু ধরা যাক আমি এই ফাংশনটা ব্যবহার করলাম, আমি 2 স্টার্স 3 করলেও একই উত্তর দেবে, কিন্তু এটা আরেকটা আমার ফাংশন এখানে রয়েছে, ধরা যাক এটা আমি ব্যবহার করলাম। আমি যদি বলি ঠিক আছে, আমি একটা সংখ্যা ধরা যাক 23.58, এই সংখ্যাটার ইন্টিজারটা কত আমি জানি, আমরা জানি, কিন্তু আইএনটি বলে একটা ফাংশনের মধ্যে যদি ঢুকিয়ে দিই, অবভিয়াসলি এর ফাংশনের এর উত্তরটা হবে 23। আবার যদি বলি ফ্লোট বলে একটা ফাংশন আছে, সবই এই বিল্ট ইনস এর মধ্যে আছে, আমি যদি বলি সে 45, তাহলে ও 45.0 এইটা দেখিয়ে দেবে। তো এইরকম আমরা যেটা শুরু করব, আমরা আজকে যেটা বললাম, আমি আজকে এখানেই থামবো, আমার মনে হয় সময় শেষ। আমরা যেটা করলাম, পাইথন ইনস্টল করলাম, পাইথন ইন্টারপ্রিটারের উপরে বসে আমরা যেটা করলাম, আমরা কিছু ক্যালকুলেশন করলাম, এবং বিল্ট ইনস ডাইরেক্টরির মধ্যে কি কি আছে সেটা দেখার চেষ্টা করলাম। আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ধরা যাক আমরা এবারে কি করতে পারি, আমরা হোমওয়ার্ক হিসেবে কি করতে পারি, আমরা এটা করতে পারি, ধরা যাক আমরা বলতে পারি আমরা হোমওয়ার্ক হিসেবে করতে পারি, হ্যাঁ, আমরা এই পাইথন ইন্টারপ্রিটারের উপর বিল্ট ইনস টাইপ মডিউল থেকে আরো কিছু ফাংশন নিয়ে, যেমন এই ফাংশনগুলোকে আমি একটু বড় করে দেখাই, এই দুটো, এটাকে বড় করা যাবে কি,
বড় করা যাবে না। আচ্ছা, যেমন রাউন্ড আছে, হেক্স আছে, বিন আছে, এগুলো সব মজার মজার ফাংশন, নানা রকমের ইন্টারেস্টিং জিনিসপত্র করে। তার মানে এই দুটোকে আমরা হোমওয়ার্ক হিসেবে করতে পারি। অর্থাৎ বিল্ট ইনস মডিউলের মধ্যে আমি ইন্টারপ্রিটারে চলে যাই, আমি ইন্টারপ্রিটারটা আবার খুলি। আচ্ছা, আমি যদি আবার খুলি ইন্টারপ্রিটারটা, তাহলে এবার যদি আমি ডাইরেক্টলি দেখি, এবারে কিন্তু ম্যাথ নেই। দেখা যাক, এখানে দেখতেই পাওয়া যাচ্ছে ম্যাথটা নেই, কারণ আমি আগেরটা অলরেডি মুছে গেল। নতুন করে আবার আমি একটা ইন্টারপ্রিটার উইন্ডো খুললাম, এখানে আবার প্রথম থেকে শুরু করলাম, এবং আমি এবারে কি করতে পারি, এর ভেতরে বিল্ট ইনস এর মধ্যে আর কি কি আছে প্রত্যেকটা ফাংশন দেখতে পারি। ডিরেক্টরির মধ্যে বিল্ট ইনস আবার দেখতে পারি, এবং সেখানে কতগুলো ফাংশন পার্টিকুলারলি এই যেমন সামটা দেখতে পারি, তারপরে কিছু কিছু ফাংশন, রাউন্ড একটা ফাংশন, খুব সুন্দর ফাংশন, কি করে রাউন্ড অফ করে একটা নম্বরকে, ইত্যাদি ইত্যাদি বেশ কিছু ফাংশনকে নিজেরা টেস্ট করতে পারি, দেখতে পারি। আর এই যেমন হেল্প লেখা আছে, হেল্পের মধ্যে ওগুলোকে গিয়ে দেখতে পারি আমরা কি কি করা যায়, এবং ম্যাথ মডিউলটাকেও আমরা এইভাবে দেখতে পারি। আমার বলা শেষ।